আবারও সময় হয়ে গেছে নতুন একটা টেক নিউজ এপিসোডের। আর বেশ কয়েকটা দিন আমাদের পরিবারে টেক নিউজ আসেনি, বুঝতেই পারছেন। আজকেও কিন্তু বেশ কিছু জবরদস্ত খবর রয়েছে। প্রথমেই iOS মানে অ্যাপেলের ফোনে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাদের জন্য একটা ভালো খবর দিয়ে দিই। এখন iOS ডিভাইসে আপনি পিকচার ইন পিকচার মোডে অর্থাৎ পিআইপি মোডে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। ধরুন আপনি ইউটিউব দেখছেন, কেউ আপনাকে মেসেজ করলো, পিআইপি মোডে সেই মেসেজ আপনি ইউটিউবের উপরেই দেখতে পাবেন, গানও শুনতে পারবেন, গার্লফ্রেন্ডের সাথে কথাও বলতে পারবেন, চুটিয়ে এনজয় করা যাবে। যাই হোক, টিম কুকের নাম কিন্তু আপনারা সকলেই জানেন। টিম কুক একটা ইন্টারভিউতে বলেছেন তিনি প্রত্যেকদিন সকালে উঠে অ্যাপেল প্রোডাক্ট সম্পর্কে তার কাস্টমাররা কি রিভিউ দিল সেটা পড়ে তিনি তার সকাল শুরু করেন। এবার বুঝতে পেরেছেন কেন আমি বারবার লাইক করতে বলি, কেন সাবস্ক্রাইব করতে বলি? কারণ আপনাদের ফিডব্যাকটা, কমেন্ট বক্সে যে ফিডব্যাকগুলো আপনারা শেয়ার করেন, এই ফিডব্যাকগুলোই আমাদেরকে ইমপ্রুভ করতে সাহায্য করে। তাই জন্য 1,500 লাইক আজকে কিন্তু কমপ্লিট করতেই হবে দাদা, বেশ কয়েকদিন ডাউন যাচ্ছে। যাই হোক, আর সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। চলুন পরবর্তী টেক আপডেটগুলো দেখে। এবারে ফেসবুকের বিরুদ্ধে কিন্তু একটা ঘোরতর অভিযোগ উঠেছে। ফেসবুকে আপনি যদি কাউকে পার্সোনাল মেসেজ করেন, সেই মেসেজ কিন্তু এখন নেটফ্লিক্স দেখতে পাচ্ছে। হ্যাঁ, এরকম একটা রিউমার সামনে এসছে। বলা হচ্ছে ফেসবুক ডেটা এক্সচেঞ্জ করছে নেটফ্লিক্সের সাথে। অর্থাৎ আপনি যে ধরনের মেসেজ আপনার বন্ধুদের শেয়ার করছেন, গোপনভাবে নেটফ্লিক্স তার উপর তৎপরতা চালাচ্ছে। এমনকি ফেসবুকও ওই অ্যাড এজেন্সির নাম করে বা অ্যাড দেখানোর নাম করে ওই ডেটাগুলো নেটফ্লিক্সের হাতে তুলে দিচ্ছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় কারোর সাথে কোনো পার্সোনাল কথা, গুপ্ত কথা বলার আগে দ্বিতীয়বার ভাববেন। দেখা যাক, এটা যদি সত্যিই প্রমাণ হয় তাহলে ফেসবুকের কপালেও দুঃখ আছে, আবার নেটফ্লিক্সের কপালেও দুঃখ আছে। আপনার কি মনে হয় ফেসবুক এই ধরনের স্ক্যাম করতে পারে? জানাবেন। অ্যাপেলের দুনিয়ায় সব থেকে বড় আপডেট আসতে চলেছে iOS 18 হাত ধরে। হ্যাঁ, অ্যাপেল এটা অফিসিয়ালি নিজে স্বীকার করেছে। এমনকি iOS 18 ভোরে ভোরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার থাকবে। গ্যালারিতে হোক, ফটো অ্যাপ্লিকেশনে হোক। এছাড়াও আইফোনের যে সিডি রয়েছে সেটাকে আরও স্মার্টার করা হবে। আইফোনের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হবে। কিভাবে কাজ করবে সেগুলো নিয়ে iOS 18 যখন ভিডিও বানাবো তখন অবশ্যই বলবো। কিন্তু তার থেকেও বড় কথা, iOS 18 এর আপডেট কোন ডিভাইসগুলোতে আসবে। পুরনো আইফোন এক্সএস ডিভাইস যারা ইউজ করেন বা আইফোন এক্স বা এক্সআর যারা ডিভাইস ইউজ করেন, সেই ডিভাইস থেকে শুরু করে এখন লেটেস্ট যে আইফোন 15 লঞ্চ হয়েছে, সেই আইফোন 15 তো অবভিয়াসলি iOS 18 এর আপডেট পাওয়া যাবে। শুধুমাত্র তাই নয়, 2019 সালের পরে যে সমস্ত আইপ্যাড লঞ্চ হয়েছিল সেখানেও iOS 18 এর আপডেট আসবে। এইটাই একটা ভালো কথা। স্যামসাং এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আপডেট দিল ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র S23 সিরিজে দিল। যদিও গুজব আসছে সেটা S22 সিরিজেও তারা দেবে। কিন্তু অ্যাপেল 2019 সালের পরে যে আইপ্যাড লঞ্চ হয়েছে সেখানেও প্রোভাইড করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার। তবে হ্যাঁ, সমস্ত ফিচার প্রোভাইড করবে কিনা সেটা সময় বলবে, নাকি ওই দু একটা ডিভাইসে প্রোভাইড করছে সেটা তো অবশ্যই আমরা নজরে রাখবো। কিন্তু তার থেকেও ইন্টারেস্টিং খবর, আইফোন 16 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনের ড্যামি ইউনিট সামনে চলে এসছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে আইফোন 16 সিরিজের প্রত্যেকটা মডেলের স্মার্টফোনে, সেটা আইফোন 16, 16 প্লাস, 16 প্রো এবং প্রো ম্যাক্স, চারটে ভ্যারিয়েন্টেই আমরা ক্যাপচার বাটন পাচ্ছি। এর সঙ্গে সঙ্গে সেখানে অ্যাকশন বাটনও অ্যাড করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি কম দামে আইফোন কিনছেন মানে যে একটা বাটন কম পাবেন, সেটা কিন্তু এবার আর হচ্ছে না। এটা যথেষ্ট ভালো দিক। তবে হ্যাঁ, আইফোন 16এও কিন্তু ওই 60 হার্টজের রিফ্রেশ রেটই থাকছে। ওটা যদি 90 হার্টজ করা হতো বা 120 হার্টজ হতো, অত দামি ফোন বেটার হতো। অলরেডি iQ Z9 আর Vivo T3 দুটো স্মার্টফোনই লঞ্চ হয়ে গেছে। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন Vivo T3 ফোনটা রিভিউ কবে আসবে, রিভিউ যে এসে গেছে আর আপনারা দেখতে ভুলে গেছেন। যাই হোক, আপনারা যারা Vivo T3 রিভিউটা মিস করেছেন, আই বাটনে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবেন। এবার Vivo T3X এবং iQ Z9X দুটো স্মার্টফোন লঞ্চ করছে। বলা হচ্ছে এপ্রিলের শেষের দিকে লঞ্চ করবে এবং সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 চিপসেট থাকবে। ওই ফোনগুলো 15 থেকে 16,000 রুপির আশেপাশে দাম হবে, বাংলাদেশে 23 থেকে 24,000 টাকা। আর দুটো স্মার্টফোনই বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে, এটা ধরে নেওয়াই যায়। ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস 5G এবং নোট 40 প্রো 5G দুটো স্মার্টফোন 12 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করছে। বাংলাদেশে যে ইউনিটগুলো লঞ্চ হয়েছে নোট 40 সিরিজে, সেগুলো কিন্তু 4G ডিভাইস। তো আমি বলবো না 4G ডিভাইস এখন কেনার দরকার রয়েছে। আর খুবই কম্পিটিটিভ প্রাইস পয়েন্টে এই দুটো স্মার্টফোন 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। আর এই স্মার্টফোনগুলো 12 তারিখে ইন্ডিয়ায় লঞ্চ হবে, দেখবেন 7 দিন পরে বাংলাদেশে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে গেছে। এবং সেগুলো যদি দাম ঠিকঠাক থাকে তাহলে বলবো 5G অপশনটা নিন। আর সেখানে মিডিয়াটেক Dimensity 7020 চিপসেটের পাশাপাশি একটাই 100 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, একটাই 45 বা ওই ধরনের ফাস্ট চার্জিং রয়েছে। দুটোতেই কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, দুটোতেই ওয়্যারলেস চার্জিং টেকনোলজি
রয়েছে, আর যে অ্যাক্সেসরিজগুলো সেই অ্যাক্সেসরিজগুলো কিন্তু এবার আলাদা কিনতে হবে, সেগুলো কিন্তু বক্স বান্ডিলে আসবে না। আর হ্যাঁ, রিভিউ আনার অবশ্যই চেষ্টা করবো, আর লং টার্মেও রিভিউ আসবে, তার জন্য সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। ঘন্টি না বাজালে না দেখেছেন এই ধরনের ভিডিওগুলোই আপনাদেরকে মিস হয়ে যায়। তার থেকেও বড় কথা, ইনফিনিক্স এবার ফোল্ডিং স্মার্টফোনের ওপর কাজ করছে। আপডেট করলেই ডিসপ্লে ইস্যু তৈরি হচ্ছে স্যামসাং এর ডিভাইসে, বিশেষ করে স্যামসাং এর S23 সিরিজের আন্ডারে যে সমস্ত ফোন রয়েছে, S23, S23 প্লাস, আলট্রা, এমনকি এই যে ফ্যান এডিশন, এই চারটে ডিভাইসেই কিন্তু স্যামসাং One UI 6.1 এর আপডেট রোল আউট করেছিল। তারপর থেকেই বিভিন্ন ধরনের ডিসপ্লে ইস্যু এসছে, কারোর ক্ষেত্রে গ্রিন লাইন এসছে, কারোর ক্ষেত্রে আবার ডিসপ্লেতে টাচ স্মুথনেস নষ্ট হয়ে গেছে, কারোর ক্ষেত্রে মাল্টি টাচ ইস্যু এসছে। এমনকি সেটা স্যামসাং অফিসিয়ালি মেনে নিয়েছে, হ্যাঁ ডিসপ্লেতে ইস্যু চলে এসছে আপডেট করার পর। তো স্যামসাং স্বীকার করে নিয়েছে, তারপরেও বলেছে না এই যে আপডেটটা আমরা রোল আউট করেছি তার পেছনে গুগলের হাত ছিল, গুগলের কোনো ডেভেলপমেন্টের জন্য প্রবলেম হওয়াতে এই ধরনের প্রবলেম এসছে। তো দেখা যাক, পরবর্তী আপডেটে বলেছে যে স্যামসাং এটা ঠিক করে দেবে, কিন্তু গ্রিন লাইন ইস্যু যে ডিসপ্লেগুলোতে এসছে সেগুলো স্যামসাংয়ের পক্ষে ঠিক করা কতটা সম্ভব সেটাই এখন দেখার। তার থেকে বড় কথা, S25 সিরিজ নিয়ে এখন থেকে কথাবার্তা শুরু হয়ে গেছে, এবং সেখানেও দুটো ভ্যারিয়েন্ট থাকবে। আমরা এই এশীয় রিজিয়নের যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেখানে ওই এক্সিনোসের 2500 চিপসেট পাবো, যেটা আমরা S24 সিরিজে পেয়েছি, আর শুধুমাত্র আলট্রা ভ্যারিয়েন্টে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 পেতে পারি। আবার সেখানেও যদি এক্সিনোস দিয়ে দেয় তাহলে আর কিছু বলার নেই। তবে এই সমস্ত কিছুর পরে স্যামসাং M55 এবং M15 দুটো স্মার্টফোন 8 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। M55 স্মার্টফোনটাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 চিপসেট রয়েছে, IP67 রেটিং রয়েছে। তো ওভারঅল বেশ ভালো একটা স্পেসিফিকেশনই লাগছে। 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, One UI 6.0 বা 6.1 এর আপডেট রয়েছে। তবে হ্যাঁ, এখানেও কিন্তু ওই AI ফিচার, মানে S23 সিরিজে বা S24 সিরিজে যে AI ফিচারগুলো রয়েছে সেগুলো পাওয়া যাবে না। তো এই ফোনটা লঞ্চ করার দরকার কি? এখনও তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 দিয়ে S21 ফ্যান এডিশন অ্যাভেলেবেল, সেখানেও IP67 রেটিং আছে, ওয়্যারলেস চার্জিং রয়েছে। তাহলে M55 এখনও পর্যন্ত ভ্যালু ফর মানি লাগছে না যদিও স্যামসাংয়ের নতুন ফোন হিসেবে। আর M15 ফোনটা স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম, ওই 13 থেকে 13,500 রুপির মধ্যে লঞ্চ করবে। কিন্তু সব থেকে আজকে আকর্ষণীয় খবর হচ্ছে S24 ফ্যান এডিশন নাকি খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে, এবং সেটা এই গরমের মধ্যে জুন জুলাই মাস নাগাদই লঞ্চ হয়ে যাবে। এবং সেখানে এক্সিনোসের 2400 চিপসেটের পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকতে পারে, মানে কোনো রিজিয়নে কোয়ালকম, কোনো রিজিয়নে এক্সিনোস প্রসেসর থাকবে। আর তাছাড়া অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, এমনকি DDR5X র্যাম থাকবে, 4500 mAh এর ব্যাটারি। কিন্তু হ্যাঁ, S24 ফ্যান এডিশন যে ফোনটা, সেটাতে গ্যালাক্সি AI এর সমস্ত ফিচার পাওয়া যাবে। প্রথমে ওই 60-70 হাজারে হয়তো লঞ্চ হবে বা 50 হাজারে লঞ্চ হবে, তারপরে 2-3 মাস পরেই ওটা দেখবেন ওই 30 থেকে 35 বা 40 হাজার লঞ্চ হয়েছে। সুতরাং স্যামসাংয়ের নতুন ফোন লঞ্চ হলে সঙ্গে সঙ্গে কেনার দরকার নেই। রেডমির তরফ থেকে রেডমি টার্বো 3 বলে একটা স্মার্টফোন চাইনিজ মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। হতে পারে এটাই রেডমি নোট 13 টার্বো নাম নিয়ে ইন্ডিয়া বা বাংলাদেশে এলো, বা পোকোর রিব্র্যান্ডেড এলো। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট রয়েছে, আর ফোনটার ফার্স্ট লুকও সামনে চলে এসেছে। মোটামুটি অ্যাজ ইউজুয়াল রেডমি নোট 13 প্রো প্লাস যেমন দেখতে লেগেছিল ব্যাক প্যানেল থেকে, তেমনই দেখতে লাগছে। তবে এখানে কিন্তু গ্লাস বডি ডিজাইন মনে হচ্ছে, লেদার ব্যাক প্যানেল ফিনিশের সাথেও একটা স্মার্টফোন আসতে পারে। তো দেখা যাক, যখন আপডেট পাবো অবশ্যই টেক নিউজে সবার আগে আপডেট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।